হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ইকো পার্কের 4 নম্বর গেটে। এই 4 নম্বর গেটে আপনাদের আজকে দেখাবো যে বিশ্বের সপ্তম আশ্চর্য। তো আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট। এবার এই 4 নম্বর গেট থেকে ঢুকবো, ঢুকে এবার যাব টিকিট কাউন্টারের কাছে, যেখানে টিকিট কাউন্টারে টিকিট দিচ্ছে। তো এই 4 নম্বর গেট থেকে এখন প্রবেশ করেছি, প্রবেশ করে এখন যাব টিকিট কাউন্টারের দিকে, যেখানে টিকিট কাউন্টার থেকে টিকিট দিচ্ছে। সেই টিকিট কেটে আমি এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে এবং কত কি টিকিট সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি বিশ্বের সপ্তম ওয়ান্ডার্স। 4 নম্বর গেট থেকে ঢুকবেন, ঢোকার পরে কিছুটা আসার পরে এরকম বাদিকে দেখবেন এরকম লেখা আছে টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন। তো এখানে টিকিট মূল্য 30 টাকা এবং কত কি টাইমিং, কখন থেকে টিকিট দেওয়া শুরু হয় দেখুন এখানে সম্পূর্ণটাই লেখা আছে। আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট দেবে। তো এখানে সকাল 11টা থেকে টিকিট দেওয়া শুরু হয় এবং সন্ধে 7টা 30 পর্যন্ত টিকিট দেওয়া হয়। তবে 7টা 30 পর্যন্ত টিকিট দেয় না, তবে 7টা পর্যন্ত এখান থেকে লাস্ট টিকিট দেওয়া শুরু হয়। তো এখানে আপনাদের টিকিট নেবে 30 টাকা এবং এখান থেকে ভিতরে ঢোকার জন্য এখানে টিকিট কাটতে হবে 30 টাকা দিয়ে, এবং ভিতরে যে আপনাকে যখন 7 ওয়ান্ডার্সে যাবে সেখানে যেও আপনাদের টিকিট কাটতে হবে, সেখানেও নেবে 30 টাকা একটা। নেই আমার কাছে। তো এখান থেকে টিকিট কাটলাম, টিকিট ভাড়া নিল 30 টাকা। তো এই 30 টাকা দিয়ে আমি এখন টিকিট কাটলাম। টিকিট কেটে এখন আমি পার্কের ভিতরে প্রবেশ করব এবং সেখানে যে এখন আবার টিকিট কাটবো, সেই টিকিট কাটাটাও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। টিকিট কেটে আসলাম, টিকিট কেটে আবার আমি এখান থেকে প্রবেশ করব। তো এটাই হচ্ছে কি আমার টিকিট ভাড়া নিল 30 টাকা। তো এবার এই গেটে আমি দেখাবো টিকিট দেখিয়ে এবার আমি ভিতরে প্রবেশ করব। তো এই গেটে আমি টিকিটটা দেখালাম, দেখানোর পরে আমাকে এই টিকিটের একটা কোণা ছিঁড়ে আমি ভিতরে প্রবেশ করলাম। এখন আমি ইকো পার্কের 4 নম্বর গেট থেকে ভিতরে প্রবেশ করেছি। তো এবার আপনারা সঙ্গে থাকুন। আজকে আপনাকে একটা আশ্চর্য, মানে বিশ্বের সপ্তম আশ্চর্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আপনারা ইকো পার্কে দিনের বেলা তো দেখেছিনি, দিনের বেলা তো আপনারা এই সপ্তম ওয়ান্ডার্স দেখতে খুব ভালোই লাগে। তবে আজকে আমি আপনাদের দেখাবো রাতেরও কিছু ভিউ, মানে সন্ধ্যে 7টা পর্যন্ত তো এখানে ইকো পার্ক খোলা থাকে। তো সেই সন্ধ্যা 7টার মধ্যে যতটা এই ভিউজ দেখানো যায় এবং রাতের বেলায় এই 7 ওয়ান্ডার্স দেখতে কত ভালো লাগে, কত সুন্দরই না লাগে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এখন আমি পার্কের ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতে থাকুন। এখানে সামনেই ঢুকেই দেখুন কত সুন্দর সব করে রেখেছে এই ইকো পার্কের ভিতরে। তো 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য এখানে আবার এই ঢুকেই আবার এই বাঁ দিকে এখানে টিকিট কাউন্টার আছে। এখানে দেখুন একটা রেস্টুরেন্ট আছে, তার পাশে রয়েছে এখানে টিকিট কাউন্টার। এটা হচ্ছে 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য। তো হচ্ছে টিকিট কাউন্টার। এবার আমি এখান থেকে টিকিটটা কাটবো লাইনে দাঁড়িয়ে। টিকিটের মূল্য 30 টাকা। তো এখন আমি লাইনে দাঁড়িয়েছি। এবার এখান থেকে এই 7 ওয়ান্ডার্সে প্রবেশ করার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। সেই টিকিট কেটে নিয়ে এখন আমি যাব 7 ওয়ান্ডার্সে। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। একটা এটা টিকিট 50 টাকা দিয়েছিলাম, আমাকে 20 টাকা রিটার্ন করলো। টিকিট মূল্য নিল 30 টাকা। তো এইটাই হচ্ছে 7 ওয়ান্ডার্সের গেট। একটু পরে এবার এই সপ্তম ওয়ান্ডার্সে আমি প্রবেশ করছি। তো এখন আমি এই সপ্তম ওয়ান্ডার্সে প্রবেশ করলাম। প্রবেশ করে আপনাদের একে একে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো, সব বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো। যেখানে যে সপ্তম আশ্চর্য আছে, সপ্তম আশ্চর্য সম্বন্ধে আপনাদেরকে সব ডিটেলসে বলবো এবং আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। একে একে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আমি যে এই ইকো পার্কের এই 7 ওয়ান্ডার্সে প্রবেশ করেছি, এই 7 ওয়ান্ডার্সে সেই সপ্তম আশ্চর্য সবটাই এখানে আছে এবং এখানে আছে দুটো এমন জিনিস যেটা যে আমার 7
ওয়ান্ডার্সের ভিতরে নেই, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। লিসবন পর্তুগালে 2007 সালে 7টি আশ্চর্য সম্পূর্ণ তালিকা ঘোষণা করা হয়েছিল। ইকো পার্কে অতি সূক্ষ্মভাবে তৈরি সেই 7টি আশ্চর্য তো আপনাদের সামনে দেখাবই, আপনাদের সামনে তুলে ধরবই এবং এদের সমস্ত বৈশিষ্ট্যগুলি তুলে ধরবো আপনাদের সামনে। এর মধ্যে রয়েছে আমাদের ভারতবর্ষের তাজমহল। এটি সকল ভারতবাসীর কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তবে এদের মধ্যে দুটি স্ট্রাকচার আছে যেটি সপ্তম আশ্চর্যের তালিকাভুক্ত নয়, সেগুলি 2007 সালে নির্বাচিত সপ্তম আশ্চর্য অন্তর্ভুক্ত নয়, সেটাও আজ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ঢুকেই এখানে রয়েছে পরপর 3টে পিরামিড। তো এই 3টে পিরামিডের মধ্যে একটাতে ঢোকা যায়। এই যে দেখছেন, এই যে বড় পিরামিডটা, এটার ভিতরে ঢোকা যায়। আর বাদবাকি যে দুটো পিরামিড রয়েছে ওই দূরে দেখতে পাচ্ছেন, এই পিরামিডের মধ্যে ঢোকা যায় না। তো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে এবার যে পিরামিডটার ভিতরে ঢোকা যায় সেই পিরামিডটার ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো যে এর ভিতরে কি আছে। তো এখন আমি দিনের বেলাতেই আমি পিরামিডের ভিতরে প্রবেশ করছি, রাতের বেলাও আপনাদের প্রবেশ করে দেখাবো। তো এখানে ইকো পার্কে রয়েছে 3টে পিরামিড, তার মধ্যে একটাতে প্রবেশ করা যায়। সেই একটা যেটার মধ্যে প্রবেশ করা যায় সেটার মধ্যেই আমি প্রবেশ করেছি। এখানে মিশরীয় নিদর্শন খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং মিশরীয় এই চিত্রকলার বিশেষ নাম রয়েছে, যার অর্থ হলো পবিত্র লেখা। এটি হচ্ছে যে 3টে পিরামিড আছে তার মধ্যে যেটার ভিতরে প্রবেশ করা যায়, তার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এর সাথে রয়েছে একটি মমি। তো আমরা সকলেই জানি যে পিরামিডের মধ্যেই দীর্ঘদিন ধরে আমরা জানি যে এখানে মমি থাকে। গিজা পিরামিড মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা খুফুদার নির্মিত। এটি যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর আগে কাজ শুরু হয়েছিল এবং তৈরি করতে প্রায় 107 বছর সময় লেগেছিল, যা বিশ্বের মধ্যে সবথেকে পুরনো আশ্চর্যের মধ্যে এটির নাম উল্লেখযোগ্য। তাই এটাই হচ্ছে মমি। একে একে আপনাদের সামনে সবই তুলে ধরবো, সপ্তম আশ্চর্য। তবে এই যেটা আমি দেখালাম এই গিজা পিরামিড, এটা সপ্তম আশ্চর্যের মধ্যে লিস্টেড নয়, মানে এটা সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে না। চলুন বাইরে একে একে আপনাদের এই 7টি আশ্চর্য আপনাদের সামনে তুলে ধরব। তো আমি এসেছি আজ ইকো পার্কের 7 ওয়ান্ডার্স দেখানোর জন্য আপনাদের সামনে এসেছি। তো আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। রাত্রেবেলায় আপনাদেরকে দেখাবো যে এই মমি দেখতে কত সুন্দর লাগে। দুপুরবেলা দেখিয়েছি,
দিনের বেলায়। এবার রাতের বেলায় দেখুন কত সুন্দর লাগছে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। বার মোমের ভিতরে প্রবেশ করছি, দেখুন রাত্রিবেলা। ছিল মাকড় সার সব ছিল, সবাই করে এই পিরামিডের ভিতরে এখন এই রাতের ভিউটা দেখুন কি দারুণ লাগছে। তো এটা হচ্ছে মমি। তো এবারে এই রাত্রেবেলায় এই পিরামিডের ভিতরে ঢুকেছি। দেখুন রাতের ভিউটা দেখে নিন। তো দিনের বেলায় একরকম রেখেছিল, রাতের বেলা এখন অন্যরকম লাগছে। দেখুন এবার চলুন এবার রাতের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাতের ভিউ। এটা 3টে পিরামিড আছে। এটা আপনাদের দিনের বেলা দেখিয়েছিলাম, এখন রাতের ভিউটা দেখে নিন। তো এই পিরামিডের ভিতর থেকে এখন আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এখন যাব প্রেটা জর্ডানের বিল্ডিংয়ে। চলুন, ওই যে সামনে দেখা যাচ্ছে প্রেটা জর্ডান। তো প্রেটা জর্ডানে যাওয়ার আগে এখান থেকে একটা ছোট্ট মতন একটা ব্রিজ পার হতে হয়, পার হয়ে ওপারে যেতে হয়। চলুন সঙ্গে থাকুন, পুরোটা ভিডিও দেখতে থাকুন। তো এখন আমি এই বিকেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা ডিটেলসে বলে দিচ্ছি আমি আপনাদের। এরপরে আপনাদের সন্ধেবেলায় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো, যে সন্ধেবেলায় যেগুলি দেখতে কত অপরূপ লাগে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন পেট্রা জর্ডান, এটা হচ্ছে পেট্রা জর্ডানের বিল্ডিং। চলুন এবার এই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব। জর্ডানের পেট্রা পাথর কেটে বানানো একটি শহর এবং শিলাকাটা স্থাপত্যের জন্য এটি বিখ্যাত। এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং জর্ডানের বৃহত্তম পর্যটন এর আকর্ষণ। পেট্রাকে রোজ সিটি হিসেবে উল্লেখ করা হয় কারণ এই বিল্ডিং এর ব্যবহৃত পাথরগুলি রং লাল, তাই এটিকে রোজ সিটি নামেও পরিচিত। পেট্রা জর্ডানের বিল্ডিংটাকেও দেখে দিই। তো রাতের বেলা যে ভিউটা না খুবই সুন্দর লাগে দেখতে। এই লাইটিংটা যত সময় না জ্বালাবে তত সময় রাতের ভিউটা ভালোভাবে দেখা যায় না। এবার পেট্রা জর্ডানের ভিতরে রাতের ভিউটা দেখে নিন। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে পেট্রা জর্ডান। এটা হচ্ছে রাতের ভিউ।
খুবই দারুণ লাগছে দেখুন রাতের ভিউটা। পিটার জর্ডানের পেট্রা জর্ডানের রাতের ভিউটা দেখতে কি অপরূপ লাগছে দেখুন। এটা হচ্ছে ক্রিস দ্য রেডিয়ামার স্ট্যাচু। ক্রিস দ্য রেডিয়ামার স্ট্যাচু, ব্রাজিল। তো আমার এই ব্যাক সাইডেই আপনারা দেখতে পাচ্ছেন, এটা ক্রিস দ্য রেডিয়ামার, যেটা ব্রাজিলে অবস্থিত, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চলুন এবার ক্রিস দ্য রেডিয়ামার এর ভিউটা দেখিয়ে দিচ্ছি রাতের। রাতের ভিউটা কি অপূর্ব লাগছে দেখতে, কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবার যাব আমাদের ভারতবর্ষের তাজমহলের কাছে, যেটা আমাদের সকল ভারতবাসীর অত্যন্ত আনন্দের বিষয় এবং অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের এই 7 ওয়ান্ডার্সের মধ্যে আমাদের এই তাজমহলের নাম আছে। চলুন এবার এই তাজমহলের কাছে যাই। তাজমহল হলো ভারতবর্ষের উত্তরপ্রদেশের আগ্রা জেলায় অবস্থিত একটি সাদা মার্বেলের স্থাপত্য। এটি যমুনা নদীর ডান তীরে অবস্থিত। 1631 সালে পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর মমতাজ বেগমের সমাধির উপর স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু করেছিলেন। তাজমহল তৈরি করতে প্রায় 22 বছর সময় লেগেছিল এবং আনুমানিক 22,000 শ্রমিক কাজ করেছিলেন এই তাজমহল নির্মাণের সময়। पीछा पीछा 1668 সালে নির্মাণ কাজ শেষ হয়েছিল, তবে অন্যান্য অংশগুলির কাজ করতে আরও 5 বছর সময় লেগেছিল। 1643 সালের 6 ফেব্রুয়ারি মমতাজ বেগমের 12তম মৃত্যুবার্ষিকীতে তাজমহল এই প্রথম সমাধি অনুষ্ঠান করেছিলেন শাহজাহান। কাজ সম্পূর্ণ হবার পর 1653 সালে তাজমহলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন এই তাজমহলের যে প্রধান কারিগর ছিলেন তার নাম ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। মোট 42 একর জায়গা জুড়ে এবং উচ্চতা 240 ফুট তাজমহল তৈরির মোট খরচ হয়েছিল 665 কোটি টাকা। এটা হচ্ছে তাজমহল। রাতের তাজমহলের সিনটা দেখুন কি অপূর্ব লাগছে দেখুন দেখতে। রাত্রেবেলা
তাজমহলটাকে দেখতে। এই ইকো পার্কের 4 নম্বর গেটে অবস্থিত। অসাধারণ লাগছে দেখুন। তো আপনাদের এই রাতের ভিউস এবং দিনের ভিউস দুটোকেই দেখিয়ে দিলাম, কি অপূর্ব লাগছে দেখুন এই রাত্রেবেলায় এই তাজমহলটাকে দেখতে। এবার দেখাবো মই স্ট্যাচু। মই স্ট্যাচু 2007 সালে 7ম আশ্চর্যের ফাইনালিস্ট তালিকায় ভুক্ত হয়েছিল এবং সমস্ত বিশ্বের ভোটে 8ম স্থান অর্জন করেছিল। সুতরাং মই স্ট্যাচু অত্যন্ত একটি শিল্প নিদর্শন হলেও 7 ওয়ান্ডার্সের মধ্যে জায়গা করে নিতে পারেনি এই মই। এই মই 2007 সালে এটা 8ম স্থানে ছিল বলে এই 7 ওয়ান্ডার্সের মধ্যে এই মই জায়গা করে নিতে পারেনি এই মই স্ট্যাচু, কিন্তু বিশ্বের দরবারে এ ছিল 8ম স্থানে। তো এখানে এই ইকো পার্কে যে 7ম ওয়ান্ডার্স আছে তার মধ্যে 2টো এমন আছে যেটি 7ম ওয়ান্ডার্সের মধ্যে পড়ে না। একটা হচ্ছে গিয়ে মিশরের আপনার পিরামিড এবং এই মই স্ট্যাচু। মই স্ট্যাচুগুলিকে দেখুন রাতেরবেলায় কত সুন্দর লাগছে যখন লাইটগুলি জ্বলে গেছে। দিনের বেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম, এবার রাতের ভিউটা দেখুন ময়ের। অসাধারণ অসাধারণ। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব কলোসিয়াম, রোমের কলোসিয়ামে। এবার ঢুকবো, আপনাদেরকে নিয়ে প্রবেশ করব রোমের কলোসিয়ামে। হচ্ছে রোমের কলোসিয়াম। একটি বিশ্বের প্রাচীনতম বৃহত্তম এমফি থিয়েটার হলো একটি উন্মুক্ত স্থান যা খেলাধুলা, পারফরমেন্স এবং বিনোদনের জন্য ব্যবহার করা হয়। বাহাত্তর খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ানের অধীনে এর নির্মাণ কাজ শুরু হয় এবং তার শেষ 8 বছর সময় লাগে। তার আরেক উত্তরাধিকারী সে অধীনে সেটি সম্পূর্ণ হয়েছিল। আনুমানিক 65,000 দর্শক বসার ব্যবস্থা ছিল এখানে। বিশেষত পশু শিকার, মৃত্যুদণ্ড, পশুদের সাথে মানুষের লড়াই, এইসবের জন্য এই কলোসিয়াম বিখ্যাত ছিল। এখানে সব এই পশুদের সঙ্গে সব মানুষের যুদ্ধ খেলায় মেতে উঠত।
এটা হচ্ছে রোমের ক্রোসিয়াম, যেটা এখানে একসঙ্গে 65,000 দর্শকে বসে এখানে প্রোগ্রাম দেখতে পেত। এখানে যত সব খেলাধুলা হতো বা এখানে সব পশুদের সঙ্গে সব মানুষের লড়াই হতো, সেগুলি সব এখানে উপভোগ করতো, এখানে সব বসে বসে। এটা হচ্ছে রোমের ক্রোসিয়াম। চলুন এবার এই রোমের ক্রোসিয়াম থেকে বেরিয়ে যাওয়া যাক। এবার রোমের ক্রোসিয়ামকে দেখে নিন, দিনেও দেখিয়েছি, এবার রাতেও দেখিয়ে দিচ্ছি। কি অপূর্ব লাগছে দেখুন রোমের ক্রোসিয়াম। চলুন ভিতরটাও একবার দেখিয়ে দিই। রাতের ভিউটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। যে রোমের ক্রোসিয়াম। এবার যাব গ্রেট ওয়াল অফ চায়নাতে। তো এবার আমি উঠছি দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে, যেটা চীনের পাঁচিল নামে পরিচিত। তো এবার আমি এসেছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবেন। চীনের প্রাচীর হলো অনেকগুলি দুর্গের সমন্বয়, যা চীনের উত্তর সীমান্ত জুড়ে নির্মিত হয়েছিল। ইউরেশিয়াম থেকে বিভিন্ন যাযাবর গোষ্ঠীর বিরুদ্ধে সুরক্ষা খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর প্রথম দিকে বেশ কিছু দুর্গ নির্মাণ করা হয়েছিল। পরবর্তীকালে চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং এই দুর্গের সংখ্যা আরও বাড়িয়ে তোলেন। এই দুর্গের প্রাচীর ও তার আরও প্রশস্ত হয়েছিল। প্রতিরক্ষা ছাড়াও গ্রেট ওয়াল এর অন্যান্য উদ্দেশ্য হলো সীমান্ত নিয়ন্ত্রণ, পরিবহন, পণ্যের উপর শুল্ক আরোপিত করা এবং বাণিজ্যিক নিয়ন্ত্রণ ও ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত করা হয় ইত্যাদি। মোট 13,170 মাইল অবস্থিত এই চীনের মহাপ্রাচীর। এই ওয়ালটি নির্মিত হতে আনুমানিক 2000 বছর সময় লেগেছিল এবং কথিত আছে এই ওয়ালটি নাকি চাঁদ থেকে দেখা যায়। তো এইটাই হচ্ছে দ্য ওয়াল অফ চায়না, যেটি চীনের প্রাচীর নামে পরিচিত। তো এটাই হচ্ছে দ্য ওয়াল অফ চায়না, যেটিকে নাকি চাঁদের থেকে নাকি দেখা যায় এবং এটিকে নির্মাণ করতে সময় লেগেছিল 2000 বছর। তো এই ওয়াল অফ চায়নাই চীনের প্রতিরক্ষা হিসেবে
কাজ করেন। এবং এই চীনের যে পাঁচিলটা নির্মাণ করা হয়েছিল তাতে প্রতিরক্ষাতেও কাজ করে। এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে আরও সব বলে দিলাম যে এই চায়না যে ওয়ালটা তৈরি হতে 2000 বছর সময় লেগেছিল, 2000 বছর। তো চলুন তবে এবার এই চায়না ওয়াল থেকে এবার বেরিয়ে যাওয়া যায়। এটা আমি আপনাদেরকে বিকেলবেলায় তুলে ধরলাম। এবার আমি আর একটু যেই সন্ধ্যা হয়ে যাক, তো সন্ধ্যার সময় আর একটা ভিউটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। তো এইটা হচ্ছে গিয়ে ইকো পার্কের সপ্তম ওয়ান্ডার। এবার রাতের বেলার এই ওয়াল অফ চায়নার সিনটা দেখে নিন। ওয়াল অফ চায়নার রাতের এটা হচ্ছে দ্য ওয়াল অফ চায়না। রাতের দৃশ্য। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এবারে রাত্রিবেলা দ্য ওয়াল অফ চায়নাকেও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো রাত্রিবেলায় তাজমহলের ভিউজটা কি অপরূপ লাগছে দেখুন। তো আপনারা দিনে তো ভালো লাগেই, তো রাতেও আরও ভালো লাগে। আপনারা যখন আসবে রাত এবং দিন দুটোকেই দেখে নেবেন যে এই তাজমহলের ভিউজটা কি অপূর্ব লাগে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই তাজমহলের সামনে। তো এখন আমি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।